কয়েক বছর ধরে আমরা আসলে দ্রব্যমূল্য এটি নিয়ে খুব স্ট্রাগল করছি। সেই স্ট্রাগলটা কি যে সেগুলোর অনেকগুলো যৌক্তিক কারণ আছে। এখানে বিসিসি আছে, দোকান মালিক সমিতি সহ আমরা যে স্ট্রাগলটা করেছি সেটি হলো যে আন্তর্জাতিক অনেকগুলো প্রেক্ষাপট ছিল, আমাদের ডলারের মূল্যবৃদ্ধি, সেই সব ক্ষেত্রে আমদানির পণ্যের ক্ষেত্রে আমাদের এটির ইম্প্যাক্ট পড়েছিল। এর বাইরে আমাদের দেশীয় যে পণ্যগুলো উৎপাদন হয় সেই দেশীয় উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও আসলে আমাদের উৎপাদন কস্ট বেড়ে গেছে। এগুলো অনেকগুলোই যৌক্তিক কারণ ছিল, কিন্তু আবার এর বাইরেও অনেকগুলো অযৌক্তিক কারণও আমরা দেখেছি। ডিজেলের দাম যখন বাড়ানো হলো, একটা সময় ডিজেলের দাম বাড়ানো হলো না, তাতে একটা ডিমের পরিবহন কস্ট আমরা দেখেছি 10 পয়সার পরিবহন কস্ট লাগে, কিন্তু আপনার 2 দিনের মধ্যে ডিমের দাম 12 টাকার ডিম 15 টাকা হয়ে গেল। আমরা যখন অভিযানে যাই তখন দেখা যাচ্ছে যে আপনার আবার দামটা কমে যায়। তাহলে কি হচ্ছে যে এই যে আপনার 3 টাকা পার ডিমে একটা অজুহাতের উপলক্ষে বাড়িয়ে দিচ্ছে, তাহলে কি হচ্ছে যে আমাদের এই যে বিপণন ব্যবস্থা এবং আমাদের যে কতিপয় ব্যবসায়ীরা তারা আসলে সদাচরণ করছে না। যারা এই কাউরান বাজারে এবং আমাদের রিপোর্ট, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন প্রত্যেকের রিপোর্টে এখানে এক রাতে বা একদিনে টোটাল 1 কোটি থেকে 1.5 কোটি টাকা চাঁদাবাজি হতো আর কি। তাহলে আমার এই 1 কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে না আমরা ধরে নিলাম। তাই চাঁদাবাজি যদি না হয়, পরিবহনের চাঁদাবাজি যদি না হয়, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন কমছে না? এখানে তো আরও কোনো নূতন অনুষঙ্গ যোগ হয়নি। তাহলে কি হবে? এই প্রশ্নের আমি আপনাদের কাছে করব এবং আপনারা খোলাখুলি বলবেন। তাহলে কি হচ্ছে যে চাঁদাবাজি আবার নতুন করে আগের মতো হচ্ছে, অথবা ওই চাঁদাবাজি যে হচ্ছে না তার ফলে যে দামটা কমার কথা সেটা আপনারা এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন। এই দুইটা হতে পারে। আমাদের কাছে ইতিমধ্যে রিপোর্ট আসছে আবার নতুন করে চাঁদাবাজির আপনার কি বলবো যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। ব্রয়লার মুরগির দোকানে কয়েকদিন 4-5 দিন আগে একটা অভিযান করা হলো, 5-6 দিন আগে। সেখানে আমরা ফ্রিজে যে বিষয়গুলো ছিল, মরা মুরগি বা এগুলো আমরা ধরলাম। পরের দিন তারা আমার কাছে আসলো, এই যে আমাদের এখানে যে মুরগির দোকানগুলো আছে তারা আমার কাছে আসলো। আমি তাদের কাছ থেকে যে তথ্য পেলাম সেটি হলো এই দোকানগুলো একটার সময় সিটি কর্পোরেশন থেকে 60,000 70,000 টাকা করে বরাদ্দ নেওয়া হয়েছিল অনেক আগে। সেই বরাদ্দ হাত বদল হতে হতে এই একটা দোকান বিক্রি হয় 30 লক্ষ টাকায়। তাদের বক্তব্য অনুযায়ী সিটি কর্পোরেশন থেকে ময়লা পরিষ্কারের জন্য আপনার সিটি কর্পোরেশনে তারা ট্যাক্স দেয়, তাদের ময়লা পরিষ্কার করার কথা। প্রতিদিন ময়লা পরিষ্কার করার জন্য প্রতিটা দোকান থেকে 100 টাকা না 70 টাকা, 100 টাকা প্রতিদিন ময়লা পরিষ্কারের জন্য এখান থেকে টাকা তোলা হয়। তাহলে কি হচ্ছে? তাহলে সিটি কর্পোরেশনের তাহলে ট্যাক্স কেন দেবো আমরা? যদি 100 টাকা দিয়ে ময়লা পরিষ্কারের জন্য প্রতিটা দোকানে দিতে হয়, তাহলে তো আমার সিটি কর্পোরেশনে কেন আমরা এই সার্ভিসের জন্য আমরা ট্যাক্স দেব? একটা গ্রুপ আসে, সেই গ্রুপ হলো আপনার পার অনুযায়ী 70 টাকা আবার নিয়ে যায়। তারপরে এইখানে যত ট্রাক ঢুকবে সেখানে প্রতিটা কেজি মুরগি বাবদ তাদের অতিরিক্ত 10 টাকা দিতে হবে। আপনারা খোলামেলা বলবেন 5 তারিখের আগে কি দিতে হতো আর এখন কি দিতে হয়। এখন যদি আবার সেটা দিতে হয় সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। রাত প্রায় 2টার দিকে তো সেইখানে আমরা দেখলাম যে কাউরান বাজারে ট্রাক ঢুকে, একদিকে ট্রাক ঢুকে আমরা যেটি তদন্ত করে দেখলাম 32 টাকার শসা প্রতি কেজি কাউরান বাজারের উত্তর প্রান্ত দিয়ে ঢুকে, আর এই একই শসা 65 থেকে 70 টাকা করে বেরিয়ে যাচ্ছে ওই দক্ষিণ পাশ দিয়ে। এর মধ্যে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাহলে দাম কীভাবে বেড়ে গেল? এবং সেখানে আমরা লেবুর ক্ষেত্রে আমরা দেখলাম যে 2 টাকা পিস লেবু ক্রয় মূল্য থাকলেও সেই একই লেবু দেখা যাচ্ছে 6 টাকা 8 টাকা করে প্রতি পিস হিসাবে বেরিয়ে চলে যাচ্ছে। সেই রমজান মাসে আমরা দেখেছিলাম। বেগুনের ক্ষেত্রে এরকমভাবে প্রত্যেকটা জিনিসের দাম 3 গুণ 4 গুণ করে বেড়ে যায়। এই কারণ বাজারে উত্তর প্রান্ত দিয়ে ঢুকে আর দক্ষিণ প্রান্ত দিয়ে বেরিয়ে যায় এইরকমভাবে। সেটা সরজমিনে আমরা দেখেছিলাম। পণ্যের দামটা কেন বাড়ে? যতবার হাত বদলায় ততবারই পণ্যের দামটা বাড়ে, কিছু না কিছু করে বাড়তে থাকে। সেই জায়গায় আমরা যে জিনিসটা বারবার চেয়েছিলাম যে আসলে যাতে
মানে উৎপাদন পর্যায়ে যারা উৎপাদন করেন কৃষি পর্যায়ে ভোক্তা পর্যায়ে যাতে নিয়ে আসতে পারে, এখানে যাতে একটা অথবা দুইটা হাত বদলের মাধ্যমে ভোক্তা পর্যন্ত পৌঁছায়, তাহলে কিন্তু জিনিসটার দামটা আমরা কম পাবো। এখন কিছুক্ষণ আগে কিন্তু ডিজি মহোদয় বলেছেন যে 14,000 টাকা ট্রাক ভাড়া 28,000 টাকা হয়। তো এখানে যারা খুচরা বিক্রি করেন তাদের তেমন কিছু করার থাকে না। সেই ক্ষেত্রে আমরা একটা কথা বারবার বলেছিলাম গভর্নমেন্টকে, যে সেটা হচ্ছে বিশেষায়িত ট্রাক ব্যবস্থা করা, অর্থাৎ যেভাবে অ্যাম্বুলেন্স চলে, যেভাবে অন্য অন্য ট্রাকগুলো চলে, ট্রাকের মধ্যে মিটারিং সিস্টেম করে দেন। ওই ট্রাকগুলো বাধ্যতামূলক ওখানে ব্র্যান্ডিং থাকবে, লাউ, কুমড়া, পটল, কাঁচামরিচ দিয়ে ব্র্যান্ডিং থাকবে যে এই ট্রাকটা কৃষিজাত পণ্য পরিবহন করবে, এবং ওই ট্রাকটা মিটারের মাধ্যমে চলবে। কারো বলার সাধ্য থাকবে না যে না আজকে ঢাকায় বৃষ্টি পড়ছে আমি যাব না, অথবা আজকে নোয়াখালীতে বন্যা আমি যাব না, তাকে যেতেই হবে। এরকম একটা পরিবহন, বিশেষায়িত পরিবহন ব্যবস্থা যদি আমরা করতে পারতাম, তাহলে 14,000 টাকার ভাড়া 28,000 টাকা হইতো না। অতএব এই সমস্ত জায়গাগুলো যদি আমরা একত্রে কাজ করতে পারি, এবং আমরা বিশ্বাস করি এখন যেই সংস্কারের হাত মানে কাজগুলো হাত দিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়রা, আমরা বিশ্বাস করি যে এইবার আমরা এই কাজটি করতে পারবো। আমরা অনেক দিন বলেছি, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা অনেকবার বলেছি যে বিশেষায়িত ট্রাক যতদিন আমরা করতে না পারবো, কারণ আমাদের ওই যখনই দেখে যে আজকে ট্রাকের সংখ্যা কম, তখনই ভাড়াটা বেড়ে যায়। সমস্ত কিছু আমাদের মধ্যে থাকে না, কিন্তু আমরা একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে যে আমদানিকৃত পণ্য এটা কিন্তু ওঠানামা করে, ডলারের দামে হোক, এইগুলো ফ্রেট আছে, ট্যাক্স আছে, বিভিন্ন কারণে। কিন্তু কৃষিজাত পণ্য, আমাদের যেই পণ্য আমরা উৎপাদন করি তার 1/3 কৃষিজাত পণ্য কিন্তু আমরা ফেলে দিচ্ছি, পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আপনি কারণ বাজারে এসে দেখবেন যে মালগুলো বিক্রি হয় না, সেগুলো ফেলে দিচ্ছে তারা। সকালবেলা ভোরবেলা দেখবেন যে ট্রাক্টর লাগায় এগুলো ফেলে দিচ্ছে। অতএব আমরা চাই না এই এত কষ্ট করে কৃষকরা যে উৎপাদন করে সেইগুলো ভোক্তারা খাবেন এবং ন্যায্য মূল্যে খাবেন। এইখানে কৃষকরা যে উৎপাদন করে তারা মূল্য পাবেন এবং ভোক্তারা সঠিক দামে পাবেন। 5ই অগাস্টের আগে যা ছিল, 5ই অগাস্টের পরে এর থেকে কোনো কিছুর থেকে নিস্তার কেউ পায় নাই। এটাই হলো বাস্তবতা, এবং সেটা কিভাবে হাত বদল হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। সেটা আপনার দায়িত্ব, আপনি খুঁজে বের করেন কারা আগে করছে, কারা এখন করছে। এর উপরে ভিত্তি করে সাধারণ মানুষ যেন শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারে, ভোক্তারা যেন তাদেরকে ভোক্তাদের কাছে তারা যেন ন্যায্য মূল্যে তার পণ্যটা সরবরাহ করতে পারে, তার জন্য আপনাদের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে, সবাইকে নিয়ে এই ব্যাপারটাকে তদারকি করে ভালোভাবে একটা ব্যবস্থা নেবেন, এটাই সবাই প্রত্যাশা করে। আর যদি এটা ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হবেন, আমরা ব্যর্থ হব, সবাই ব্যর্থ হবে। আশা করি আপনারা সেই ব্যবস্থা নেবেন। যে 1,000 লোক তাদের জীবন দিয়েছে, আপনি কি পারতাম এরকম দাঁড়াতে? আমার মনে হয় না। এখানে আমাকে যদি প্রশ্ন করেন, আমি ওই আবু সাইদের মতো দাঁড়াতে পারতাম না। আমি সত্যি করে বলি, আমার সেই সাহসটা ছিল না। কিন্তু আবু সাইদা দাঁড়িয়েছে কিসের জন্য? আবু সাইদা দাঁড়িয়েছে পরিবর্তনের জন্য, একটা দেশের চেঞ্জের জন্য। তাহলে ফারুক সাহেবের মানে এত ঘুরে ফিরে কথাগুলো কি একটাই কথা, জিস্ট কথা কি যা ছিল তাই? তাহলে কি ওই যে সেই তাইটাকে আমরা অ্যাডজাস্ট করতে হবে? ডাউল, চাউল, চিনি, ময়দা, তেল, এই সমস্ত খাদ্যদ্রব্য আমরা বিক্রি করি। তো এই বিক্রি করতে গিয়ে যখন গত কয়েক বছর আগে, 2 বছর আগে তেলের সংকট হলো, সারারা আমাদেরকে তেল আনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এখানে আসলে সবাই ছোট দোকানদার, তেল কিনলে 60 গ্রাম তেল কিনতে পারি। আর মেলালারা বলে যে মিনিমাম 10 গাড়ি তেল কিনতে হবে। 10 গাড়ি বলতে 600 গ্রাম। তো 600 গ্রামের তেলের দাম 1,20,00,000। 600 গ্রাম 10 গাড়ি চিনি কিনতে গেলে 1 কোটি টাকা। এখন এই যে ঠিক আছে, বুঝতে পারছি যে ডিস্ট্রিবিউটর এসব ব্যবসায়ী তাদের মাধ্যমে নিতে হয়, সরাসরি পান না। আপনারা যদি সরাসরি নিতে চান আমার কাছে বলেন, আমি প্রত্যেকটা ফ্যাক্টরির সাথে কথা বলে আপনাদেরকে সরাসরি দিবেন। আসলে আমাদের কারণবাজার কিচেন মার্কেটে কোনো চাঁদাবাজি নাই, কিন্তু বাইরে যে রাস্তার যে অবস্থাটা সেটা আমাদের ফারুক ভাই বলছে। চাঁদাবাজি বন্ধ বলতে আগের মতো, আগে যেরকম চাঁদাবাজি হতো এখন হয় না, তবে হাত বদল হয়েছে, আগের চেয়ে একটু কম হয়। স্যার, যে পণ্যগুলোর দাম বাড়তেছে, যে বিষয়গুলো খুব কঠিন। তা আমি যে দোকান করতেছি, এই দোকানে আমি যখন প্রথম ভাড়া নেই, আমি ভাড়াটিয়া। প্রায় কিচেন মার্কেটের 850 দোকান, সম্ভবত 800 দোকানই ভাড়াটিয়ারা করে, মালিকেরা 100 বা 50টা করে। আর আমরা ভাড়াটিয়ারাই যত নির্যাতন বলেন, জুলুম বলেন, আইন বলেন, সব আমাদের উপর বর্তাইতে হয়।
আমি যখন ভাড়া নিলাম এই দোকানে ভাড়া দিয়েছি 100 টাকা, মাসে 3000 টাকা। এখন এই দোকান ভাড়া দেই 16,000 টাকা। এরকম রূপচন্দাটা আপনার টনে টনে সাগরে হইতাছে। এটা কি করতেছে কিছু বিত্তশালী ব্যক্তিরা, হ্যাঁ, এরা নিয়ে টাকা দা কিনতেছে, এদের ইচ্ছা মতো ছাড়তেছে, এদের আমাদের ইচ্ছা মতো চলতেছে না। আমরা কি করতেছি, যাইতেছি 10 জন, আমার কাছে 10 টাকা বেশি হলে বিক্রি করবে, নয়তো হয় বিক্রি করবে না। বুঝতে পারছি আপনার বক্তব্য, বুঝতে পারছি। মুরগি গত 3 দিন আগে 10 টাকা কম ছিল, এখন 10 টাকা করে বেড়ে গেছে। ব্রয়লারটা নিয়ন্ত্রণে আছে, 160 থেকে 65 টাকা কেজি বিক্রি করতেছি ব্রয়লার। আপনার দেখা গেল যে একই দোকানে সে পাইকারি করতেছে, আবার সে খুচরা করতেছে, আর হলো যে ট্রাকে ঢোকার সময় পার কেজিতে কত টাকা দিচ্ছে না, টাকে ঢুকাইতে তো আমরা টাকে আমরা আনি না, আমরা আপনি যখন কিনতেছেন আনবরে ওই পার্টিরা আনি দিয়ে যায় দোকানে। এখানে পার্টিরা কত করে দিচ্ছে? কোন মুরগিটার কথা? ব্রয়লারের কথা ব্রয়লার আমাদেরকে 54 টাকা দিচ্ছে। 54 টাকা দিচ্ছে জি। আর 10 টাকা করে পার কেজিতে দিচ্ছে কি? আমরা তো খুচরা দোকানদার, পাইকার থেকে যে দামে আসে আমরা তার থেকে 10 টাকা বাড়তি বিক্রি করে, আমি এটা বলছি। এই আগস্টের 16 তারিখে কারণ বাজারে এই ছাত্রদের নিয়ে মূলত অভিযানটি পরিচালনা করা হয়েছিল। সেইখানে আমরা যেটি স্যার যেমনটি বলেছেন যে মরা মুরগি বিক্রির যে প্রমাণ, সেটাও আমরা পেলাম। এই প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছিল সাময়িকভাবে। এরপরের ওয়ার্কিং ডে 18 তারিখে এই একটি প্রতিনিধি দল যারা মুরগির ব্যবসায়ী, এনারা স্যারের সাথে দেখা করতে যান। এইখানে যে তথ্যগুলো ওনারা আমাদেরকে জানিয়েছেন এবং লিখিত আকারে দিয়েছেন, আমাদের কাছে তাদের নাম সহ সিগনেচার সহ আছে, এই তথ্যগুলো আছে আমাদের অফিসে সংরক্ষণ করা আছে। ওনারা বলছেন যে এখানে স্পেসিফিক স্যার যেমনটি বলেন যে 3 স্টার একটা গ্রুপ রয়েছে, এনাদের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে মুরগি কেনা যায় না। আমি আবারও বলি, কাপ্তান বাজারে যদি মুরগির দাম কম যায়, এই কাউরান বাজারের ব্যবসায়ীরা কাপ্তান বাজার থেকে মুরগি নিতে পারে না, কারণ ওই যে 3 স্টার গ্রুপ রয়েছে, এনাদের কাছ থেকেই শুধু মুরগি কিনতে হবে। তারা যে রেট বেঁধে দেবে এই রেটের বাইরে যাওয়ার সুযোগ নেই। এতে করে প্রতি মুরগিতে 10 টাকা 20 টাকা করেও বেশি দিতে হয়। এই কারণে মূলত দামটা এটি বাড়ে। এবং এখানে কয় ধাপে চাঁদা দিতে হয় সেই বিস্তারিত তথ্য তারা লিখিত আকারে আমাদেরকে দিয়েছেন। একই দোকান ওনারা পাইকারি বিক্রি করেন। কার কাছে বিক্রি করেন? নিজের কাছে বিক্রি করেন। নিজের কাছে নিজে বিক্রি করছেন, করে উনি আবার খুচরা বিক্রি করছেন, অর্থাৎ নিজেরাই দামটা কি করছে, বাড়িয়ে দিচ্ছে। এই কারণ বাজারে এখানে যে ব্যবসায়ী রয়েছেন এনারাই কাজগুলো করছে। আমরা হাতে নাতে ধরেছি এবং ওনারা বলছেন এগুলো আমাদের ভুল হয়েছে। তো ভোক্তা হিসেবে আমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এখন একটা সময় এসে সত্য কথা বলার। আপনাকে সত্য কথা বললে এখানে আর আমাকে কেউ দমাইতে আসবে না, বা আপনার উপরে কেউ চাঁদাবাজিও করবে না। চাঁদাবাজি যদি না হয়ে থাকে তাহলে মুরগির দাম যেভাবে কমানোর কথা কিন্তু সেভাবে কমে নাই। এবং আমরা কিন্তু কারফিউর সময় শফিকুজ্জামান সাহেব সহ আমরা এই কারণ বাজারে আসছিলাম। এক ভাই এখানে আছে, উনি যখন আমাদের সাথে গেল দেখলাম যে বাজারে অনেক পণ্যের দাম কম, বলে যে স্যার সরবরাহ বেড়ে গেছে গিয়া। পরে যেটা আমরা বুঝলাম যে এইটা আসলে তাদের সত্য কথাটা না, আমরা দেখছে দাম কমাই দিছি। তা আপনাদের কাছে ব্যবসায়ীদের কাছে আমাদের যেটা অনুরোধ, সত্য কথা বলার একটা সময় আসছে। মানুষ জীবন দিয়ে আপনাদেরকে এই অবস্থার মধ্যে আনছে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে আজকে আসছে। আমরা চাই ভোক্তা হিসেবে যে আমরা যেন ন্যায্য মূল্যে সঠিক ওজনে আমরা যেন পণ্য পাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই চাঁদার কথা নিয়ে বারবার বলতেছে, চাঁদা ছাড় কিন্তু কারণ বাজারে আগে যেরকম হইতো এখন ওই রকমের হয় না, একটু কম হয়, কিন্তু স্যার এটা ধরা ছোঁয়ার বাইরে। কারণ নাম আমরা প্রকাশ করতে পারবো না। এটা স্যার আমাদের অনুরোধ, আপনারা এটা নিজেরাই যে খুঁজে বাইর করেন। কারণ বাজারের টুকিটাকি আমি বিশেষ করে আমাদের কিচেন মার্কেটে আমাদের যেমন আগে বলছেন যে গাড়ি আসলে টাকা নিত বা টাকা অনেকে আদায় করার চেষ্টা করতো। 5 তারিখের পরে পিছনের কোনো কথা আমরা বলবো না। 5 তারিখের পরের থেকে আমাদের কিচেন মার্কেটে আল্লাহর রহমতে কোনো রকমের একটা টাকা কেউরে দেওয়া হয় না। আর যারাও যদি কোনো লোক আসতো বা চেষ্টা করছিল, আমাদের কিচেন মার্কেটের সমিতির পক্ষ থেকে আমাদের কঠোরভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি যে কোনো রকমের যদি এ ধরনের লোক ধরাই দেওয়া যায় তাকে আমরাই মনে করেন তারা ব্যবস্থা নেব। আর যদি আমরা কুলাইতে না পারি তাহলে স্যার আপনাদের কাছে আমরা। আসলে আজকের এটার উদ্দেশ্য লক্ষ্য ছিল, কিন্তু একটা প্রথমেই আমাদের ডিজি মহোদয় কথা বললেন। শুধু ডিজি মহোদয়ের কথা না, এটা সাধারণ ভোক্তাদের এবং নাগরিকদের কথা ছিল যে পট পরিবর্তনের পর যে আমরা একটা সুফল পাবো। এতগুলো আমাদের ছাত্র জনতা প্রাণ দিল, তাদের রক্ত যাতে ব্যথা না যায়, এই কারণেই যে একটা পরিবর্তন আসবে। কিন্তু আমরা সাধারণ জনগণ কিন্তু সেই পরিবর্তনটা লক্ষ্য করলাম না। দ্রব্যমূল্য নিয়ে যে আলোচনাগুলো হলো,
আসলে অনেক জায়গায় আমাদের যে চাঁদাবাজিটা হতো 5 তারিখের পর এগুলো সব বন্ধ হয়ে যাওয়ার পর দ্রব্যমূল্যটা অনেকটা সহনীয় পর্যায়ে আসবে, কিন্তু আমরা সেরকম লক্ষ্য করলাম না। আমরা যারা আমাদের এফবিসিসিআই অনেকগুলো চেষ্টা করেছে, ভোক্তা অধিকার দোকান মালিক সমিতি, আমাদের ক্যাব সহ আমরা সবসময় যারা কাজ করি আমরা লক্ষ্য করলাম সেভাবে কিন্তু একটা পরিবর্তন হয়নি। আসলে আজকে আমরা যারা দায়িত্ব পালন করি, আজকে এখানে অনেকে আমরা লক্ষ্য করলাম তাদের মনের কথাটা অনেকে বলতে চেয়েছেন, আবার অনেকে ভয়ে বলেন না। কারণ যদি আমরা দায়িত্ব নিয়ে যদি আমরা না বলি, যে কথার এতবার প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের কোথায় চাঁদাবাজি দেওয়া হয় কিনা, আমরা চুপ থাকি। এই চুপের কারণে, এই নীরবতার কারণে কিন্তু আমাদের উপরওয়ালার কাছে জবাব দিতে হবে, কারণ এই কস্টিংটা কিন্তু সাধারণ ভোক্তাদের উপর পড়ে। এই অপরাধগুলো, এই অন্যায়গুলোর কারণে শুধু যারা চাঁদাবাজি, আজকে আমরা কিছু পরিবহনের কথা আমরা শুনলাম, পরিবহনে কিন্তু আমাদের কিন্তু সেরকম চাঁদাবাজি হওয়ার কথা না, কিন্তু কারা করছে এগুলা? আজকে কিন্তু যখন পদ্মা সেতুটা ছিল না তখন কিন্তু আমরা সারাদিনে অ্যাক্টিভ মাল মারা হতো, কিন্তু আজকে এটার সুফল কিন্তু আমরা সাধারণ লোক পাইনি। এই কারণে কিছু অসাধু লোকের কারণে আজকে 3টা-4টা টিপ মারে আজকে সেই সময়ের ভিতর, আগে সারাদিন একটা, কিন্তু তখন কস্টিংগুলো কেন এখন কমে না? কিন্তু এটার সাথে কারা জড়িত এটা আমাদের বের করতে হবে। আজকের এই মত বিনিময় সভায় আমরা একদমই শেষ পর্যায়ে, আমরা ইতিমধ্যে আপনাদের আলোচনা শুনেছি। আপনারা ব্যবসা করতে গিয়ে আপনারা যেই জিনিসগুলো ফেস করেন এগুলো আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি। আমরা সবসময় বিশ্বাস করি যারা কারওয়ান বাজারে ব্যবসা করেন, কারওয়ান বাজার না শুধু গোটা বাংলাদেশে যেসব ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করছেন, অধিকাংশ ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করেন, এবং এটি আমরা আমাদের পক্ষ থেকে সবসময় তাদেরকে উৎসাহিত করি যে ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসাটি ঠিকমতো করতে পারে। কারণ যেই দেশের ব্যবসা বাণিজ্য, যেই দেশের অত্যন্ত স্ট্রং থাকে সেই দেশের ইকোনমি ভালো থাকে। আরেকটা বিষয় হলো আমাদের কিন্তু একটা উপদেশও আছে আমাদের প্রতি, সেটি হলো যে তোমাদের যে আয়, এই আয়ের সিংহভাগ 90% থাকে হলো ব্যবসায়, আর বাকি 10% থেকে অন্যান্য প্রফেশনে। আমরা যারা অন্যান্য প্রফেশনে আছি, আপনাদের মতো ব্যবসায়ী না, তারা আমরা প্রায়শই ব্যবসায়ী হওয়ার জন্যে একটা আকাঙ্ক্ষা পোষণ করি। কারণ আপনারা যারা ব্যবসা করেন আপনারাই মূলত হলো ইকোনমিটা চালান। সুতরাং আপনাদের সুবিধা অসুবিধা দেখার জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ নজর আছে। সেই কারণেই আমরা এখানে এসেছিলাম। আজকে আমরা কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে আপনারা যারা বিভিন্ন মার্কেটে, যেমন কিচেন মার্কেটে আড়তদার হিসেবে যারা কাজ করেন, আপনাদের ভিতরে এক ধরনের পরিবেশ, একদম জাস্ট বাহিরে ফুটপাতে আরেক ধরনের পরিবেশ। সুতরাং ভিতরে এক ধরনের চাঁদাবাজি হয়, বাহিরে আরেক ধরনের চাঁদাবাজি হয়। ভিতরের যেই চাঁদাবাজিটা সেটি আসলে মূলত আমার কাছে মনে হয়েছে সেটি হলো সিটি কর্পোরেশন যাকে আসলে তার দোকানটি বরাদ্দ দিয়েছিল তিনি সেই দোকানটি পরিচালনা করেন না, তিনি ভাড়া দেন। যিনি এখন ভাড়া নিয়েছেন তিনি যদি ব্যবসা করেন ভালো কথা, না হলে যিনি প্রকৃত ব্যবসায়ী তার কাছেই এটি ভাড়া দেওয়া উচিত। এটি আমাদের রিকমেন্ডেশন। আজকের এই সভায় এটি বের হয়ে এসছে। আপনারা বলছেন যে চাঁদাবাজি আগের মতোই আছে, যে আপনার এই ফুটপাতের যারা চাঁদাবাজির শিকার হচ্ছেন তাদেরকে কথা বলতে হবে। এখনই কথা বলার সময়। যদি না হয়, আপনারা যদি কথা না বলেন, তাহলে এই ফুটপাত কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে, যে ফুটপাতে ব্যবসা করতে পারবেন না। তাইলে একটা হলো যে ভিতরে আপনারা যেই প্রবলেম ফেস করছেন এই প্রবলেম আমাদের সমাধান করা লাগবে, আর একটা হলো ফুটপাতে আপনারা যদি চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারেন তাহলে সেটি ভোক্তার পক্ষে আসবে। আর যদি চাঁদা দিয়ে ব্যবসা করতে হয় তাহলে আপনি দুইটা সমস্যা করছেন। একটা হলো ভোক্তাকে আপনি ঠকাচ্ছেন, কারণ এই টাকাটা তার কাছ থেকে আনছেন। দ্বিতীয়ত হলো এখানে হাঁটার জায়গা, গাড়ি চলার জায়গা আপনি বন্ধ করে দিচ্ছেন। সুতরাং সেক্ষেত্রে তো এই জায়গা বন্ধ করে দিতে হবে। সম্মিলিতভাবে যখন বলবেন তখন এই ধরনের সমস্যা থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসব। মনে রাখবেন, এগুলি একদিনে সমাধান হয় না। বলতেই সমস্যা হয়, বলতেই বিপ্লব হয়। সুতরাং চলেন আমরা এই জিনিসগুলো স্পিক আউট করি। একটি পাকা ভাউচার নিয়ে কথা এসেছে। ভাই, ব্যবসা করতে হলে তো পাকা ভাউচার রাখতে হবে। এটি আপনি ইন এনি সেন্স, আপনি যখন কারো কাছ থেকে কিনবেন আপনি তাকে বলবেন যে আপনার কাছ থেকে যে আমি এটা কিনেছি, আপনি তো আমাকে একটা রসিদ দিতে হবে। সেই রসিদটা দেন।
যে দোকান মালিক সমিতির সভাপতি উনি একটি ভালো প্রস্তাব দিয়েছেন, সেটি হলো বিশেষায়িত ট্রাক যদি করা যায়, করতে পারলে এটি ভালো, বাট আমার ধারণা এটি কঠিন হবে। তারপরেও এখানে যে ট্রাক স্ট্যান্ড আছে তাদের সাথে কথা বলে যদি তারা কিছু ট্রাককে ডেডিকেটেড করে শুধুমাত্র পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে, পণ্য বলতে শুধু কারণ বাজার বা এই জাতীয় বাজারগুলো, বড় বড় বাজারগুলোর যদি আনা যায়, চাঁদাবাজি বন্ধে শুধু আপনারা যে আগায় আসবেন শুধু তাই না, একই সাথে আমার মনে হয় বাংলাদেশে যে ক্রিয়াশীল যেসব এজেন্সি আছে, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের যেসব ইন্টেলিজেন্স, সবাইকে আগায় আসতে হবে। আপনাদের আলোচনা থেকে এই কনক্লুশনটি আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের কাছে আমি পেশ করলাম। আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় কিছুক্ষণ পরে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা, ওনার সাথে একটি মিটিং করতে যাবেন। এই বিষয়গুলো আমার মনে হয় স্যার আপনি ওখানে উত্থাপন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার 29শে আগস্ট উপদেষ্টা পরিষদের একটি সভা হয়েছে যমুনাতে, আমাদের চিফ অ্যাডভাইজার সহ সব অ্যাডভাইজাররা যেখানে থাকেন, এবং সেখানে অ্যাকচুয়ালি মোটা দাগে দুটো বিষয় আলোচনা হয়েছে এবং সেটা আপনারা মিডিয়াতেও দেখেছেন, মিডিয়াতেও আসছে। সেটি হলো আমাদের আইনশৃঙ্খলার রক্ষার বিষয়টা রিস্টোর করার বিষয়, আরেকটি বিষয় ছিল আমাদের দ্রব্যমূল্য নিয়ে কথা হয়েছে। এবং বৃহস্পতিবার এই মিটিংয়ের পরে আমাকে শুক্রবার সকালবেলায় আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমি নির্দেশনা পেয়েছি যে বাজারের এই মনিটরিংটা আরও জোরদার করার জন্য এবং দ্রব্যমূল্য কেন সেই কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি সেটার ফাইন্ড আউট করার জন্য। এবং সেই অনুযায়ী আমরা শুক্রবার থেকে আমাদের শনিবারে বিশেষ করে আমাদের 54টা জেলায় অভিযান হয়েছে সারা বাংলাদেশে, এবং আজকেও হচ্ছে, বিভিন্ন বাজারে যাচ্ছে। তো তখন আমার কাছে মনে হলো যে আগে যেহেতু আজকে 3টার সময় একটা মিটিং আছে উপদেষ্টা মহোদয়ের সাথে, আমি ভাবলাম যে আজকে কারণ বাজারে আসি, কারণ বাজারে এই বিষয়গুলো একটু সামনাসামনি কথা বলে এটি আমরা ধারণা নেই। তো সেখানে যে বিষয়টি আমার কাছে স্পষ্ট সেটি হলো যে অনেকেই বলেছেন, অনেকেই বলতে পারেন নাই, অনেকেই এখনও ভয়ভীতি আছে। সেটি হলো যে চাঁদাবাজি যেটা ছিল সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে, সেটি কম বেশি সেটা অন্য বিষয়, কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে, এটি স্পষ্ট। এবং আমাদের কাছেও সেই তথ্যগুলোই আছে যে নতুন করে চাঁদাবাজি হচ্ছে। তা আমরা সেই বিষয়টিকে এখানে তুলে ধরবো আমাদের নেক্সট মিটিং যেটা আছে 3টায়। এবং ফাইনাল যে কথাটা আমি বলে শেষ করব সেটি হলো, আমরা আপনাদের রিপোর্টও দেখেছি সাংবাদিক ভাইদের যে চাঁদাবাজির কিছুটা সীমিত হয়েছে, কিন্তু সেটার ইম্প্যাক্ট কিন্তু বাজারে পড়ে নাই। তাহলে এই যে সীমিত চাঁদাবাজি হচ্ছে তাই সেটার তো ভোক্তা পর্যায়ে ইম্প্যাক্ট পড়ার কথা ছিল। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে লাভটা বা এই যে আপনার চাঁদাবাজি যে অতিরিক্ত টাকাটা দেওয়া হতো, তাহলে কি সেটি কি এখন ওই কতিপয় ব্যবসায়ীর পকেটে যাচ্ছে? এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের ধারণাটা অনেকটাই পরিষ্কার হয়েছে। তা আমরা এটা নিয়ে আমাদের যা যা করণীয়, বিশেষ করে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে ছাত্ররা আমাদের সাথে বাজার মনিটরিং করছে, এবং তারা কিন্তু প্রথম দিকে যখন 7 তারিখ বা 8 তারিখ থেকে যখন মনিটরিং করছিল তখন কিন্তু ব্যবসায়ীদের সাথে তাদের একটা দূরত্বও তৈরি হচ্ছিল, কারণ তারা আসলে মনিটরিংটা কীভাবে করতে হবে জানে না। আমরা তাদেরকে এনগেজ করেছি এবং তাদেরকেও আমরা বিভিন্নভাবে লিটারেসি দিচ্ছি। এবং এখন যে জিনিসটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার কম, কিন্তু আমরা এই বিভিন্ন বাজারে কিন্তু তারা আরও নিবিড়ভাবে কাজ করবে। আমি চাই না যে ব্যবসা স্মুথভাবে চলুক, ব্যবসায়ীদের সাথে কারো যেন সরাসরি কনফ্লিক্ট তৈরি না হয়, কারণ ব্যবসা টিকিয়ে রাখতে হবে। কিন্তু এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের রিফ্লেকশনটা আমরা দেখতে চাই। সেই রিফ্লেকশনটা তখনই, এটা ইন্ডিকেটর একটাই, সেই ইন্ডিকেটরটা কি, যে নূতন করে কোনো পণ্যের আমাদের উৎপাদন কস্ট বা এটা বাড়ে নাই, তাহলে সেটার ইন্ডিকেটর একটাই, আমরা বুঝবো যে দাম যদি কমে আসে তাহলেই বুঝবো যে এটার ইম্প্যাক্টটা পড়েছে। এবং আমি মনে পড়ে এটা বিশ্বাস করি যে আমাদের যে পরিবর্তনের যে হাওয়া আসছে সেই পরিবর্তন আমরা করতে পারবো। সেটার ক্ষেত্রে আমি আপনাদের আরও সহযোগিতা চাই, বিশেষ করে ব্যবসায়ী এবং এফবিসিসিআইকে আমরা বারে বারে দায়িত্ব দিচ্ছিলাম। আমি আশা করছি যে এফবিসিসিআই আমরা আপনাদেরকে আরও পাশে চাই, নিবিড়ভাবে পাশে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।